ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর 2025 রাইমার প্রশ্ন বিচিত্রের তোমাদের তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের আমি আজকে তোমাদের গণিতের 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো আজকে 2 নম্বর মডেল স্কুলটা আমরা দেখে নিই। ইতিপূর্বে আমি একটা মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি, তাহলে 2 নম্বর মডেল স্কুলটা আজকে আমি তোমাদের সম্পূর্ণ সমাধান করব। চলো, 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে 2 নম্বর মডেল স্কুলের যে শূন্যস্থানের সঠিক সংখ্যা বা শব্দ বসাও। একটি লুডোর ছক্কার তল সংখ্যা কত? আমরা প্রত্যেককে লুডোর ছক্কা দেখেছি, তার তল সংখ্যা মূলত কতগুলো হয়ে থাকে? 6টি। দেখো, লুডোর ছক্কা তোমরা অঙ্কন করবে কিভাবে? দেখো, লুডোর ছক্কা তোমরা এইভাবে অঙ্কন করবে, আমি দেখে দিচ্ছি। দেখো, এইভাবে তোমরা প্রথমে বর্গাকার চিত্র অঙ্কন করবে, তারপরে একটু নিচের দিকে একটু টেনে এনে একই দৈর্ঘ্য বিশিষ্ট বাহুগুলো হবে, সেক্ষেত্রে তোমরা এই বাহু বা শীর্ষবিন্দুগুলো জয়েন্ট করে দেবো বা যুক্ত করে দাও। সেক্ষেত্রে এবার দেখো তলগুলো, দেখো লুডোর ছক্কা 1টা 2টো 3টে 4টা 5টা, তারপরে এদিকে সামনের দিকে একটা থাকবে 6টা। তাহলে লুডোর ছক্কার তল কটা পেলাম আমরা? 6টি পেলাম, 6টি। পরের প্রশ্ন, চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো যে ত্রিভুজে, এখানে 6টি লিখে দাও। ক্ষয় দিকের ক হয়ে গেছে ক্ষয়ে, যে ত্রিভুজে 3টি বাহু ই সমান তাকে কি বলা হয়? ড্যাশ ত্রিভুজ বলা হয়। 3টি বাহু সমান, আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি তার বাহুগুলো 3টি হবে, 3টি বাহু, এই 3টি বাহু সমান। এবার 3টি বাহু সমান হলে আমরা তাকে কি বলি? সমবাহু ত্রিভুজ বলি। কি ত্রিভুজ বলি? সমবাহু ত্রিভুজ। সমবাহু, যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে কি ত্রিভুজ বলা হয়? তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। পরের প্রশ্ন, চলো যে ড্যাশ সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনোটাই নয়। আমরা জানি এক সর্বদা মৌলিক সংখ্যাও নয় আর যৌগিক সংখ্যাও নয়। রাত 10টা বাজলে 24 ঘন্টা ঘড়িতে দেখাবে, রাত যদি 10টা বাজে তাহলে 24 ঘন্টার ঘড়িতে কত হবে? 22টা, অর্থাৎ 22টা বাজবে, 22টা। কেন বলো তো? যখন আমাদের 12 ঘন্টা ঘড়িতে যখন দুপুর 12টা বাজে, 12টার পরে 1টা হয় মূলত, তখন 24 ঘন্টা ঘড়িতে কত বাজবে? তখন 13টা হবে, 1টা না হয় 13টা হবে। আমাদের 12 ঘন্টা ঘড়িতে যখন আমাদের দুপুর 1টা হয়, তখন 13 ঘন্টা ঘড়িতে দুপুর কত হবে? 13টা হবে। 13টা থেকে তো আমরা যেভাবে হিসাব করি 1 2 3 4 করে, সেভাবে 13 14 15 16 17 18 এইভাবে তোমাদের হিসাবটা হবে 24 পর্যন্ত। অর্থাৎ রাত 12টা যদি হয় তখন আমাদের 24 ঘন্টা ঘড়িতে কত বাজবে? 24টা বাজবে। আর আমাদের 12 ঘন্টা ঘড়িতে যখন রাত 10টা হবে তখন কি হবে? তখন 24 ঘন্টার ঘড়িতে তখন কি? রাত্রি 22টা হবে। রাত্রি কত হবে? রাত্রি 22টা। পরের প্রশ্ন, চলো 29 প্রশ্ন, যে ইটের মতো দেখতে জিনিসের আকারের নাম কি? ইটের মতো জিনিসের আকারের নাম হচ্ছে, আমরা জানি কি? আয়তঘন। দেখো, ইট আমরা প্রত্যেককে ছবি কম বেশি আঁকতে পারি। দেখো, ইটের ছবি যদি আমরা এইভাবে অঙ্কন করি তাহলে সেভাবে হবে কি? সেক্ষেত্রে হবে শীর্ষবিন্দুগুলো যুক্ত করে দাও। মনে করো এটা একটা আয়ত ঘন হয়ে গেছে, কেমন? তাহলে ইটের মতো দেখতে জিনিসের আকারের নাম হচ্ছে কি? আয়তঘন। ঠিক আছে, আয়তঘন। পরের প্রশ্ন, চলো পরের প্রশ্ন বলেছে, দেখো যে সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে প্রথমে ড্যাশ এর কাজ হবে। দেখো, সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে প্রথমে কার কাজ হবে? প্রথমে এর কাজ হবে। এর মানে অফ, যাকে ইংলিশে আমরা অফ বলি। অফ মানে কি হচ্ছে? অফ মানে এর মানে অ্যাকচুয়ালি আমরা কি জানি? গুণ। আগে কার কাজ হবে? অফের কাজ বা এর কাজ। এর আসলে কি হচ্ছে? গুণের কাজটা আগে হয়। ঠিক আছে, এই এর গুণটা কিন্তু সাধারণ গুণ নয়। এই এর মানে কি? দুটো সংখ্যার মাঝে আমি দেখো যদি এইভাবে থাকে অঙ্কটা, তাহলে যদি দেখি তাহলে ধরো 3 যুক্ত 4 আর ব্র্যাকেটের মধ্যে যদি থাকে, তাহলে এখানে কি হচ্ছে? এখানে যদি গুণ থাকে, এখানে গুণ করো, এখানে গুণ চিহ্ন দিলাম, গুণিতক 4 অফ আর 3 গুণিতক 2। তাহলে কার কাজটা আগে হবে বলতো? এই সংখ্যাটার কাজটা আগে হবে না? এই গুণটার কাজটা আগে হবে না? এর ভিতরে থাকা সংখ্যাটার আগে হবে। দেখো আমি কীভাবে করছি, দেখো 3 গুণিতক 4, এখানে অফ আছে, অফ বা এর দিয়ে দাও, আর 3 দুগুণে 6। তাহলে কি হলো? এবার এই অফের কাজটা হবে, এই গুণটা আগে হবে না, এই গুণটা পরে হবে, এই অফের কাজটা আগে হবে। বোঝা গেছে? তাই 6 4 কত হবে? 24। 3 গুণিতক কত হলো? 24। এইভাবে হবে। তারপরে 4 3 12 2 হাতে 1, 3 2 6 কে 7, 72। কীভাবে হলো? বোঝা গেছে? তাহলে এবার চলো আমরা পরের প্রশ্ন দেখি। তাহলে কার কাজ আগে হবে? এর কাজ হবে আগে।
এর মানে কি অফ, ইংলিশে বলা হয় অফ, আর একে কি বলা হয় মূলত অ্যাকচুয়ালি এই এর মানে কি হয় জানি আমরা, এর মানে কি হয় গুণ হয়। পরের প্রশ্ন দেখো, 9 জোড়া একটি কলম, 9 জোড়া একটি কলম ড্যাশটি কলম। আমরা জানি এক জোড়া মানে কি দুটি, এক জোড়া যদি দুটি হয় তাহলে 9 জোড়া কত হবে, 9 জোড়া কত হবে বলো তো, 9 জোড়া একটি কলম, 9 জোড়া কত হবে বলো তো, দেখো ভালো করে লক্ষ্য রাখো, 9 জোড়া মানে কি 18 হয়, 9 জোড়া কলম মানে কি 18টি কলম, 9 দুনে 18, আর একটি কলম বলা হচ্ছে, আর একটি কলম অর্থাৎ যুক্ত 1 হবে, সমান কতগুলো হবে 18 আর 1 কত হবে 19 হবে, কত হবে 19টি কলম। বোঝা গেছে। পরের প্রশ্ন দেখো, ZAYBXCWD এর পরের বিন্যাসটি লেখো। দেখো ZYX দেখতে পাচ্ছি অ্যালফাবেট ক্রমে আমরা প্রথম থেকে শেষ থেকে আসছি, শেষ থেকে প্রথমের দিকে আসছি, আর তারপরে দেখো ABCD, তারপরে কি হবে ই হবে, শেষেরটা মূলত দেখতে পাচ্ছি আমরা ই পাচ্ছি অ্যালফাবেট ক্রমে ই, আর এইদিকে যদি আমরা উল্টে দিই তাহলে কী হবে ভি হবে, VWXYZ, তাহলে এখানে কী হবে ভি হবে, VWXYZ। বোঝা আছে? তারপরে প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নিচে টিক চিহ্ন দাও। আমার বয়স আমার দিদির বয়সের অর্ধেক, দিদির বয়স 18 বছর হলে আমার বয়স হবে কত? দেখো এখানে বলা হচ্ছে 18 গুণিতক 2 বছর আর 18 ভাজিতক 2, কোনটা সঠিক হবে, কোনটা সঠিক হবে? দেখো দেখো আমার বয়স যদি আমার দিদির বয়সের অর্ধেক হয়, অর্ধেক মানে কি আমরা জানি 2 দিয়ে ভাগ করতে হয়, কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে তার অর্ধেক হয়, ঠিক আছে? দিদির বয়স 18 বছর হলে আমার বয়স কত হবে? তাহলে এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে, 18 ভাজিতক 2 এইটা হবে, কেননা আমার দিদির বয়সের অর্ধেক বয়স, আমার দিদির বয়স যদি 18 হয় তাহলে আমার দিদির বয়সের অর্ধেক হলে কি 2 দিয়ে ভাগ করতে হয়, তখন কি হবে 18কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমার বয়স বেরোবে, অর্থাৎ আমার বয়স কত হবে 9 বছর। তাহলে সঠিক উত্তর কোনটা হবে 18 ভাজিতক 2। 8 প্যাকেট বিস্কুটের দাম 3 টাকা হলে 3 টাকা প্যাকেটের বিস্কুটের দাম কি বলেছে, 8 প্যাকেট বিস্কুটের দাম 3 প্যাকেট বিস্কুটের দামের থেকে বেশি না কম? তাহলে 8 প্যাকেট বিস্কুটের দাম 3 প্যাকেট বিস্কুটের দামের থেকে কী হয় বেশি হবে, কী হবে বেশি হবে, তাহলে অপশান নম্বর এইটা হবে অপশানটা সঠিক উত্তর, এই বেশিটাই হবে এটা, কেন? তাহলে 3টি প্যাকেটে যা বিস্কুট থাকে 8টি প্যাকেটে বেশি বিস্কুট থাকবে, সুতরাং কী হবে বেশিই থাকবে, ঠিক আছে? দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হবে কেবলমাত্র 1 হবে না 2 হবে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হবে কেবলমাত্র 1 হবে, তাই না? তাহলে ধরো দুটি মৌলিক সংখ্যা ধরি যদি কি 2 আর 3, এদের লসাগু যদি করি দেখো কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, সুতরাং 1 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 1 দুগুণে 2 আবার 1 তিনে 3, তাহলে একটা কি হচ্ছে উৎপাদক হচ্ছে বা গুণনীয়ক হচ্ছে, তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হবে কি কেবলমাত্র 1, ঠিক আছে? এখানে টিক চিহ্ন দিয়ে দেবে, বুঝেছে? পরের প্রশ্ন দেখো, রসগোল্লার আকারের কিসের মতো? রসগোল্লা আকার হচ্ছে ঘনকের মতো না গোলক? তাহলে তোমরা রসগোল্লা আশা করি তোমরা খেয়েছো দেখেছো, তাহলে বলো তো ঘনক হবে না গোলক হবে? আমরা অবশ্যই জানি যে গোলকটাই হবে, তাহলে রসগোল্লা আকৃতি কেমন হয় গোলাকৃতি, বুঝেছে? গোলক হবে, ঘনক হবে না, বুঝেছে? তাহলে গোলকের মাথার উপরে তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। চলো পরের প্রশ্ন দেখো, যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে বোঝা যায় যে সংখ্যাটি ড্যাশ, 2, 5, 10 দ্বারা বিভাজ্য না শুধু 10 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? দেখো যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে বোঝা যায় সে সংখ্যাটি কি না, একবারে শূন্য থাকলে 2 দ্বারাও বিভাজ্য হবে, 5 দ্বারা বিভাজ্য হবে আর 10 দ্বারাও বিভাজ্য হবে, কেমন? যে কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে আমরা জানি যদি 1-এর পিঠে 0 দিই বা 2-এর পিঠে 0 দিই বা 3-এর পিঠে 0 দিই বা 4-এর পিঠে 0 দিই, দেখো এই সমস্ত সংখ্যাগুলো জোড় সংখ্যা, তাই না? তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে, জোড় সংখ্যা মানে কি জানি আমরা 2 দ্বারা বিভাজ্য হবে, জোড় সংখ্যা হলে 2 দ্বারা বিভাজ্য হবে, আর এইগুলো সবগুলো জোড় সংখ্যা তাই 2 দ্বারা বিভাজ্য হবে, আর 5 দ্বারা বিভাজ্য হবে কোনগুলো সংখ্যাগুলো না, যে সকল সংখ্যার শেষে 0 অথবা 5 থাকে সেই সকল সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা বিভাজ্য হয়েছে। আর 10 আমরা জানি যে কোনো সংখ্যার শেষে 0 থাকলে সেগুলো তো মূলতই 10 দ্বারা বিভাজ্য হয়ে থাকে, তাই না? তাহলে আমরা বুঝে গেছি যে 2, 5, 10 এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে, যে কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে 2, 5, 10 দ্বারা বিভাজ্য হবে, বোঝা গেছে? ভালো করে মনে মাথায় রেখে দাও যে যে কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে সেই সকল সংখ্যাগুলো মূলত এই 3টি অঙ্ক দ্বারা বিভাজ্য হবে বা 3টি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, 2, 5 আর 10, বোঝা গেছে? পরের প্রশ্ন চলো, তাহলে এটা তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে এই ঘরে। পরের প্রশ্ন দেখো, 1-এর থেকে ছোট ভগ্নাংশটি হলো, দেখো 1-এর থেকে ছোট ভগ্নাংশ হবে সেই সকল সংখ্যা মূলত 1-এর থেকে ছোট হয় মূলত
প্রকৃত ভগ্নাংশ, মনে রাখবে প্রকৃত ভগ্নাংশ সবসময় 1-এর থেকে ছোট হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে এর মধ্যে দেখো 17/11 আর 11/17, এর মধ্যে প্রকৃত ভগ্নাংশ কোনটা? 11/17। এটা হবে কিন্তু সবসময় 1-এর থেকে ছোট। যত প্রকৃত ভগ্নাংশ হোক না কেন সমস্ত প্রকৃত ভগ্নাংশ কিন্তু 1-এর থেকে ছোট হয়। আর কোনগুলো দেখো, এটা অপ্রকৃত ভগ্নাংশ সবসময় কি মনে রাখবে? অপ্রকৃত ভগ্নাংশ মূলত সবসময় 1-এর থেকে বড় হবে। বুঝা গেছে? তাহলে কি বললাম? সমস্ত অপ্রকৃত ভগ্নাংশ 1-এর থেকে কি হয়? বড় হয়। সমস্ত অপ্রকৃত ভগ্নাংশ 1-এর থেকে বড় হয়। আর কোনগুলো 1-এর থেকে ছোট হবে? সমস্ত প্রকৃত ভগ্নাংশ, যত রকম প্রকৃত ভগ্নাংশ হোক না কেন সমস্ত প্রকৃত ভগ্নাংশ 1-এর থেকে ছোট হবে। তাহলে আমাদের কি বলা হয়েছে? 1-এর থেকে ছোট ভগ্নাংশটি কোনটা হবে? এই সংখ্যাটা হবে। বুঝেছে? 17/11/17 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটা 1-এর থেকে বড় হবে। বুঝা গেছে? চলো তাহলে প্রথম প্রশ্ন কি বলা আছে? যমজ মৌলিক সংখ্যা কাদের বলে? একটি যমজ মৌলিক সংখ্যা লেখো। তাহলে দেখো, যমজ মৌলিক সংখ্যা কাকে বলে বলো তো? আমরা প্রত্যেককে জানি যে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে। কত প্রশ্ন দেখো, 3 × 4, অর্থাৎ কটা প্রশ্ন আছে? 4টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান কত হচ্ছে? 3 করে আছে প্রতিটি প্রশ্নের মান। যমজ মৌলিক সংখ্যা দেখো, যমজ মৌলিক সংখ্যা হলো এমন মৌলিক সংখ্যা যাদের মধ্যে পার্থক্য 2, যাদের মধ্যে পার্থক্য 2। অথবা তোমরা এভাবে লিখতে পারো যে যমজ মৌলিক সংখ্যা সেই দুটি মৌলিক সংখ্যাকে বলা হয় যাদের একটি মৌলিক সংখ্যা থেকে অপর মৌলিক সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফল 2 হয়। দেখো এক্সাম্পল হিসাবে দেখো উদাহরণ হিসেবে দেখো 3 আর 5 এই দুটি সংখ্যা পরস্পর কিন্তু যমজ মৌলিক সংখ্যা। দেখো 5 থেকে যদি আমরা 3 বাদ দিই বা 3-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি যে দেখো 3 একটি মৌলিক সংখ্যা এবং 3 + 2 = 5, যা একটি মৌলিক সংখ্যা। তোমরা এইভাবে লিখে দেবে। বুঝেছো? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে যে প্রদত্ত চিত্রটি পরিসীমা হিসাব করে লেখো। এখানে দেখো এই চিত্রটা ডান দিকে দেওয়া আছে। দেখো এই এল আকৃতির চিত্রটা, এর যতগুলো বাহু আছে তো সবগুলো বাহু কিন্তু তোমরা যোগ করে দেবে। যোগ করে দিলে কী হবে? সেক্ষেত্রে পরিসীমা বেরিয়ে যাবে। চলো আমরা পরিসীমাটা যোগ করি। প্রথম কি আছে? 18 আছে। তারপরে কত আছে? প্রথমে আছে 18, লক্ষ্য করো 18 মিটার। প্রথমে কত আছে? 18 মিটার আছে, যুক্ত 6 মিটার, যুক্ত 12 মিটার আছে, যুক্ত 12 মিটার, যুক্ত 6 মিটার, যুক্ত 2 মিটার, যুক্ত 12 মিটার। এই সমস্ত বাহুগুলোকে আমরা যোগ করলে যোগফল কি বেরোবে? পরিসীমা বেরোবে। মোট পরিসীমা দেখো 18 6 কত হবে? 8 6 24, 24 12 যোগ করো, 24 12 কত হচ্ছে? 36, 24 12 36, 36 6 হচ্ছে 42, 42 2 48, 48 2 কত হচ্ছে? 48 2 48 12 কত হচ্ছে? 50, 60 কত হচ্ছে? 60 মিটার। পরিসীমা, অতএব পরিসীমা কত হবে? পরিসীমা সমান কত হচ্ছে? 60 মিটার। দেখো যোগটা আরেকবার আমরা যদি করি, 8 6 14, 14 2 কত হচ্ছে? 16, 16 22, 22 2 কত হচ্ছে? 24, 24 আর 2 কত হচ্ছে? 24 2 26, 26-এর 6 হবে এখানে, 26-এর 6, 26-এর 6 হাতে থাকলো 2, 2 আর 1 3, একে 4, 4 একে 5, 56 কত হবে? 56 হবে, 56 মিটার। দেখো এই পরিসীমা, টোটাল পরিসীমা কত হচ্ছে? 60 নয় 56 মিটার হচ্ছে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, ক্ষয়ের দেখে অ্যান্সারটা আমরা করলাম, 56 মিটার হয়েছে। তারপরে দেখো যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো। এখানে দেখো মৌলিক উৎপাদকে গুণ করতে বলছে আমাদের 105 × 18। চলো আমরা মৌলিক উৎপাদকে গুণটা করি। চলো প্রথমে তোমরা কি করবে? প্রথমে 105 × 18 বলা হচ্ছে। 105-এর সঙ্গে 18 যদি আমরা গুণ করি উৎপাদকের সাহায্যে, প্রথমে কি করব? এই ভাজক সংখ্যাটাকে কি করব? আমরা লসাগু করব। 18কে প্রথমে আমরা লসাগু করব। লসাগু করলে কত হবে? 2 9 18 আর 3 3 9। কী পেলাম? তাহলে 18 সমান কত পেলাম? 2 × 3 × 3।
এবার কী করবো, এই 18 মানটা এই 105-এর সঙ্গে আমরা কি পরপর গুণ করব। কি দেখো, অতএব 105 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 সমান, প্রথমে 105-এর সঙ্গে 2 আমরা গুণ করব। গুণ করতে কী হবে, 105-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 5 দুগুণে 10 শূন্য হাতে 1, আর 2 একে 2 শূন্য শূন্য, আর একে 1, আর 2 একে 2, 210 গুণিতক এই দুটো সংখ্যা গুণ হয়ে গেছে, বাকি আরও দুটো বাকি আছে, গুণিতক 3 গুণিতক 3 সমান 210-এর সঙ্গে 3 যদি আমরা গুণ করি ক্রমশই 3 শূন্য শূন্য, 3 একে 3, 3 দুগুণে 6, আবার একটা অঙ্ক সংখ্যা আছে 3 আছে, আবার 3 গুণ করব। এই দুটো সংখ্যা আমরা গুণ করে ফেলেছি, বাকি 3 ছিল, 3টা এখানে আমরা গুণ করব। 3 শূন্য শূন্য, 3 3 9, আর 6 3 18, কত হচ্ছে 1890। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে 4 কিগ্রা, গয়েরটা হয়ে গেছে, 4 কিগ্রা 23 গ্রাম সমান কত গ্রাম। 4 কিগ্রা 23 গ্রাম সমান কত গ্রাম হচ্ছে, আমরা কি করব, কিগ্রাকে বা কিলোগ্রামকে আমরা গ্রামে প্রকাশ করব। আমরা জানি 1 কিগ্রা সমান কত বা 1 কিলোগ্রাম সমান কত হচ্ছে 1000 গ্রাম। তাহলে 4 কিগ্রা কত হয়, 4 কিগ্রা সমান 4000 গ্রাম। তাহলে এবার আমরা কি করব, এখানে 4000-এর সঙ্গে 23 আমরা কি করব, যোগ করব। এবার দেখো, আমি যদি গণিতের ভাষায় করি, আমরা কি বলা আছে, 4 কিগ্রা 4 কিলোগ্রাম আর কত হচ্ছে 23 গ্রাম সমান কত গ্রাম। গ্রামে প্রকাশ করতে হলে আমরা কি 4 কিলোগ্রামকে আমরা গ্রামে প্রকাশ করব। তাহলে 4 কিলোগ্রাম সমান কত হচ্ছে, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 4 কিলোগ্রাম সমান কত হবে, 4 গুণিত কত হচ্ছে 1000, কি হয়ে গেল, গ্রাম হয়ে গেল, সমান 1000 4-এ 4000 গ্রাম। আর এখানে কত ছিল, 23 গ্রাম ছিল। তাহলে অতএব 4000 গ্রাম যুক্ত 23 গ্রাম সমান 4023 গ্রাম। তাহলে তোমাদের উত্তরটা কী হবে, 4023 গ্রাম উত্তর হবে। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, 4 কিগ্রা 23 গ্রাম সমান কত হচ্ছে, 4 কিগ্রা 23 গ্রাম সমান কত হবে, 4023 গ্রাম। বুঝছো, পরপর দেখো 4 দেখেন, আমাদের পাড়ার লাইব্রেরির জন্য 1832টি ছোটদের গল্পের বই আর 807টি উপন্যাসের বই এবং 398টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে, বুঝেছে। তাহলে আমাদের পাড়ার লাইব্রেরির জন্য কতটি ছোটদের জন্য গল্পের বই আছে, 1832টি ছোটদের জন্য গল্পের বই, আর 807টি উপন্যাসের বই, আর হচ্ছে কি 398টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে, আমরা কি করব, সবগুলো মানগুলো আমরা কি করব, যোগ করব। যোগ করলে কিন্তু সেই মানটা বেরোবে। তাহলে প্রথমে দেখো, তাহলে ছোটদের জন্য গল্পের বই কত ছিল, ছোটদের জন্য গল্পের বই ছিল কত, গল্পের বই ছিল ছোটদের জন্য গল্পের বই ছিল 1832টি। আর উপন্যাসের বই কত হবে, উপন্যাসের বই কত হবে 807টি। আর কবিতার বই কত আছে, টি। তাহলে এইগুলো টোটাল আমরা কি করব, যোগ করব। তাহলে 8 2 7 2 9, 9 8 17, 7 হাতে 1, 9 1 10, 10 3 13, 3 হাতে 1, 8 8 16, 3 19, 20 শূন্য হাতে 2, আর 3 2 আর 1 কত হবে 3, 3000 কত হলো 3037টি। তাহলে তোমরা কি লিখবে, অতএব মোট বইয়ের সংখ্যা, অতএব মোট 3037টি বই কেনা হবে। আচ্ছা, চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখি। তাহলে পরের প্রশ্ন বলা হচ্ছে, কয়ের দাগের হয়ে গেছে। কয়ের দাগের দেখো, একটি কমলালেবুর দাম 12 টাকা হলে 8টি কমলালেবু কিনতে কত টাকা খরচ পড়বে। তাহলে একটি কমলালেবুর দাম যদি 12 টাকা হয়, তাহলে 8টি কমলালেবুর দাম কিনতে কত খরচ হবে, এটাকে আমরা ঐকিক নিয়মে করব। তাহলে চলো করি। তাহলে বলা হচ্ছে ক্ষয়ের দাগের প্রশ্ন, তাহলে একটি
কমলা লেবুর দাম 12 টাকা হলে তাহলে 8টি কমলা লেবুর দাম কত হবে? বেশি হবে। তাহলে আমরা কি করব? গুণ করব। তাহলে 12 গুণিতক কত হচ্ছে? 8। কত উত্তর হবে তাহলে? 12 অষ্টে কত হয়? 12 অষ্টে 96। তাহলে 12 অষ্টে কত হবে? 96 টাকা। 96 টাকা। তাহলে অতএব প্রশ্নের উত্তরটা কী হবে? অতএব 96 টাকা খরচ হবে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন। তিনি একদিনে কতগুলি খবরের কাগজ বিলি করেছেন হিসাব করো। বুঝেছে? তাহলে কি বলা হলো? রতন কাকু গত 3 সপ্তাহ মানে কি জানি আমরা? 3 সপ্তাহ হচ্ছে আমরা 21 দিন জানি। 1 সপ্তাহ সমান 7 দিন, আর 3 সপ্তাহ মানে কত হয়? 3 সপ্তাহ 7 দিনে 21 দিন হয়ে থাকে। তাহলে 21 দিনে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন। তা তিনি একদিনে কতগুলি খবরের কাগজ বিলি করেছেন হিসাব করে লেখো। আর এটা কিন্তু তোমাদের মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে করতে হবে। চলো তাহলে আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা জানি ভাগ করতে হবে। একদিনের মান বের করতে হলে কী করতে হবে? আমাদের করতে হবে ভাগ করতে হবে। তাহলে কি করতে হবে? প্রথমে 4515 ভাজিত কত হচ্ছে? এখানে 21। তাহলে 4515কে আমরা 21 দিয়ে ভাগ করব। ভাগটা কীভাবে করব? আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে করব আমরা। তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে করতে হলে প্রথমে আমরা কি করব? এই 21কে আমরা প্রথমে লসাগু করে ফেলব। 21কে লসাগু করি আমরা, কত হবে? 3 7 21। কত পেলাম আমরা? তাহলে 21 ইকুয়ালস টু কত হলো? 3 গুণিতক 7। এবার আমরা এই মানটাকে ক্রমশই আমরা কি করব? ভাগ করব। প্রথমে কিন্তু 4515কে আমরা প্রথমে এই 3 দিয়ে ভাগ করব। কত হচ্ছে? 4515 ভাজিত কত হচ্ছে? 3 সমান। এবার প্রথমে 4515কে যদি আমরা ভাগ করি, 4515কে যদি আমরা ভাগ করি কত দিয়ে? 3 দিয়ে। 3 একে 3, কত নামলো? 1 নামলো, 5 15, 3 5 15, কত নামলো? 1 নামলো। তাহলে 3-এর নামটাই তো আর 1 হবে না, তখন কি করব আমরা? আরেকটা সংখ্যা নামাতে হবে। নামালে কত? 0 বসিয়ে দেবে। তাহলে 3 0 কত হচ্ছে? 0। 3 0 0 নয় 5। আচ্ছা 5 নামলো, 0 দিয়ে আমরা কি আরেকটা অঙ্ক নামিয়ে ফেললাম। কত হলো? 5 হলো। তাহলে 3 5 কত হচ্ছে? 3 5 15। তাহলে কত হলো? 1505 হলো। তাহলে 4515কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 1505। আবার এই 1505কে আমরা তার পরবর্তী অঙ্ক অর্থাৎ 7 দিয়ে কি করব? আবার ভাগ করব। তাহলে 1505কে আবার আমরা 7 দিয়ে ভাগ করব। কত হচ্ছে? আবার 1505কে যদি আমরা 7 দিয়ে আমরা ভাগ করি তাহলে 7 দুগুণে 14, কত নামলো? 1 নামলো, 0 7 একে 7, কত নামলো? 3 আর 5 35, 7 5 কত হচ্ছে? 7 5 35। তাহলে কত হলো? 215 হলো। তাহলে 1505কে 7 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে কত হলো? 215। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কত হলো? 215 হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো তাহলে এখানে তোমরা কি করবে? তাহলে অতএব লিখবে তিনি একদিনে, লিখবে অতএব তিনি একদিনে 215টি খবরের কাগজ বিলি করেছেন। আচ্ছা চলো পরের প্রশ্ন কী বলা আছে দেখি। আমরা গয়ের দাগের প্রশ্নের সমাধানটা করে ফেললাম। 5-এর দিকে চলে এলাম। নিচের নিচের তথ্যগুলি থেকে গল্প লেখো ও কষে দেখাও। প্রথম দেওয়া হচ্ছে বেঞ্চের সংখ্যা দেওয়া হচ্ছে 7 আর ছেলে মেয়েদের সংখ্যা আছে 42। তাহলে আমরা যদি গল্প তৈরি করি তাহলে সেক্ষেত্রে হবে যে একটি বিদ্যালয়ে
প্রতিটি বেঞ্চে বা 7টি বেঞ্চে মোট ছাত্র সংখ্যা 42 হলে তাহলে একটি বেঞ্চিতে কতজন ছাত্রছাত্রী বসতে পারবে? কীভাবে গল্পটা? তাহলে 7টি বেঞ্চিতে একটি বিদ্যালয়ে 7টি বেঞ্চিতে 42 জন, মোট 42 জন ছাত্রছাত্রী বা ছেলেমেয়ে থাকলে তাহলে একটি বেঞ্চিতে কতজন ছেলেমেয়ে বসতে পারবে? ঠিক আছে? তাহলে গল্পটা তোমরা নিজেরা করে ফেলতে পারো। তাহলে এবার যদি আমরা গল্পটা বানিয়ে ফেলি, এইভাবে গল্পটা যদি বানাই, কোনো এক বিদ্যালয় বা একটি বিদ্যালয়ে একটি শ্রেণীকক্ষে সাতটি বেঞ্চে মোট ছেলেমেয়ের সংখ্যা কি বলবে? একটি শ্রেণীকক্ষে 7টি বেঞ্চে মোট লেখো 42টি ছেলেমেয়ে বসতে পারে। তবে একটি বেঞ্চে লেখো, একটি বেঞ্চে কতজন ছেলে মেয়ে বসবে? বুঝেছে? চলো এবার আমরা যদি গণিতটা করি, গণিতটা এইভাবে করব। তাহলে 7টি বেঞ্চে দেখো, 7টি বেঞ্চে 42টি ছেলে মেয়ে, 42 জন ছেলে মেয়ে বসতে পারে। তাহলে একটি বেঞ্চে কতজন বসতে পারে? তখন কি করবো আমরা? এই দুটো কিন্তু ভাগ করব। তাহলে এখানে ছোট থেকে বড় আসছে, সুতরাং এই ক্ষেত্রে কীভাবে ভাগ হবে? অর্থাৎ কী করবো? 42 ভাজিত 7 জন ছেলে মেয়ে বসতে পারে। তাহলে 42কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে হবে 7 × 6 42, 6 জন হবে। কতজন? 6 জন ছেলে মেয়ে বসতে পারে। বুঝেছে? কতজন? 6 জন ছেলে মেয়ে বসতে পারে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে সরল করো, 6 দিকে চলে এলাম আমরা। সরল করো, কয়েক দাগের প্রশ্নটা দেখো, 40 ভাজিত 5 বিযুক্ত 10 যুক্ত 2 কীভাবে করবো? চলো আমরা সরলটা করে ফেলি। দেখো আমি করে ফেলেছি অলরেডি। দেখো 40 ভাজিত 5 বিযুক্ত 10 যুক্ত 2 যদি আমরা এই সরলটা করি, প্রথমে কি করব? আমরা প্রথমে ভাগ করব। 40কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 × 40, 8 হচ্ছে। আর পরবর্তী অঙ্কগুলো নামিয়ে দাও। -10 বিযুক্ত 10 যুক্ত 2, তাহলে বিযুক্ত 10 যুক্ত 2 যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে হবে আমরা যোগগুলো আগে করলাম। 8-এর সঙ্গে 2 আমরা কী করলো? যোগ করলাম। যোগ করে 10 দিয়ে কী করলাম? বিয়োগ করব। তাহলে 8 আর 2 10 হলো, আর বিযুক্ত 10 হলো। 10 থেকে বাদ দিলে কত হচ্ছে? 0 হচ্ছে। পরের সরলটা ছিল, দেখো ক্ষয় দাগের সরলটা ছিল। তাহলে 61কে যদি আমরা 6 দিয়ে 61 বিযুক্ত 6 ভাজিত 11 গুণিতক 3 এটা যদি করি, তাহলে প্রথমে কী করবো? আমরা 61 থেকে 6 আমরা কি বাদ দেবো? বাদ দিলে কত হচ্ছে? 55 হয়েছে, আর ভাজিতক 11, আর 55কে 11 দিয়ে ভাগ করলে 11 5-এ 55, 5 গুণিতক 3, 5 3 কত হচ্ছে? 15। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি কী আছে। পরের প্রশ্ন বলা আছে, দেখো যে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি বিষমবাহু ত্রিভুজ আঁকো এবং বাহুগুলির দৈর্ঘ্য মেপে লেখো। তাহলে প্রথমে তোমরা কি করবে? তোমরা আর বিষমবাহু ত্রিভুজটা কাকে বলে তোমরা দেখে নাও। যে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? না, যে ত্রিভুজের 3টি বাহু অসমান তাদের বিষমবাহু ত্রিভুজ বলে। তোমরা স্কেল এবং পেন্সিলের সাহায্যে তোমরা কী করবে? একটা বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করবে। স্কেল ও পেন্সিলের সাহায্যে বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করবে। এমনভাবে অঙ্কন করবে যাতে 3টি বাহু অসমান হয়। বুঝেছে? নামকরণ করে দেবে A, B, C। নামকরণ করে দেওয়ার পর তারপরে কী করবে? তোমরা স্কেল দিয়ে এই প্রতিটি বাহু মান তোমরা বের করবে। দেখো কী বাহু আছে? AB বাহু আছে। AB বাহু সমান দিয়ে কত সেমি সেটা তোমরা স্কেল দিয়ে মেপে নেবে। বুঝেছে? আর BC বাহু তোমরা পেন্সিল দিয়ে করবে, কিন্তু সবগুলো পেন্সিল দিয়ে। এই জ্যামিতিটা কি? পেন্সিল দিয়ে, জ্যামিতির অঙ্কনটা পেন্সিল দিয়ে করবে। BC বাহু, তারপরে AC বাহু। 3টি বাহু,
তিনটি বাহুর মান তোমরা কী করবে, স্কেল দিয়ে মেপে 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 কী করবে, মানগুলো এখানে লিখে দেবে। বুঝছো? সেন্টিমিটার ছিল যেহেতু, তাহলে তোমরা স্কেল দিয়ে বা হ্যাঁ স্কেল দিয়ে তোমরা মেপে, ধরো আমি এখানে লিখেছি 2.5 সেমি বেরিয়েলো প্রথমটা এবি, ধরো আমি এটা আনসাতে করে দিচ্ছি। আর বিসি বাহু কত হচ্ছে, বিসি বাহু হবে গিয়ে তোমার ধরে নাও 3 সেমি, আর এসি বাহু হবে ধরো 2.8 সেমি। বুঝেছো? তাহলে এইভাবে তোমরা স্কেল দিয়ে ত্রিভুজ অঙ্কন করে তার মাপগুলো এখানে পরপর বসিয়ে দেবে। বুঝেছো? চলো, এইগুলো তোমাদের তৃতীয় পর্যায়ের মূল্যায়নের তোমাদের চতুর্থ শ্রেণীর 2025 যে গণিতের মডেল স্কুলগুলো আমি আলোচনা করছি। আজকে আমি 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। কেমন? চলো।